রহমানির রহিম। স্থির তড়িৎ, হ্যাঁ, লেকচার 1। স্থির তড়িতের 1 নম্বর লেকচারই দেওয়া হয় নাই। তো যদি তুমি ধারকের শক্তি বুঝতে চাও, যে উপকরণগুলো লাগবে, সেখানে তোমার একদম প্রাথমিক কিছু বিষয় লাগবে, যার মধ্যে আছে তোমার তড়িৎ মধ্যমাঙ্ক, পরাবৈদ্যুতিক মাধ্যম, পরাবৈদ্যুতিক ধ্রুবক, ভেদনযোগ্যতা, এই সব কিছু জানার পরেই আমরা ধারকের শক্তি সম্বন্ধে জানতে পারবো। তাছাড়া হবে কি যে এইটা কোত্থেকে আসলো, এইটা কোত্থেকে আসলো, এইটা কোত্থেকে আসলো, তোমরা বুঝতে পারবে না। কাজে আমি প্রথম থেকেই শুরু করি। হ্যাঁ, একদম সৃষ্টির শুরুতে এই যে স্থির তড়িৎ, তার মানে তড়িতের দুইটা অংশ, একটা স্থির আর আমরা কয়েকদিন আগে কী বললাম, চল তড়িৎ। তার মানে তড়িতের দুইটা অংশ। এই তড়িৎ কোত্থেকে আসলো? তোমরা ইলেকট্রনের নাম শুনছো না? ইলেকট্রন। এই ইলেকট্রনটা হচ্ছে একটা গ্রিক শব্দ। গ্রিক শব্দ ইলেকট্রনের বাংলাটা হচ্ছে অ্যাম্বার। কি? অ্যাম্বার, যাকে বলা হয় সোলেমানি পাথর। সোলেমানি পাথর বলা যায় পাইন গাছের শক্ত আঠা। একদম 600 খ্রিস্টপূর্বে। খ্রিস্টপূর্ব বলতে বোঝায় কি, যে আমাদের ঈসা আলাইহিস সালাম যে জন্মগ্রহণ করছিল, এটাই খ্রিস্টানদের কাছে কি ছিল? যিশু। ওনার জন্ম যেদিন থেকে সেদিনের পরে ধরা হয় খ্রিস্টাব্দ, আর তার পূর্বে ধরা হয় খ্রিস্টপূর্ব। এখন কত সাল চলতেছে? 2022। 2022 বছর তো আছেই, তারও সাথে কত লাগে? 600। তাহলে কত হবে? তাহলে এখন যদি 2022 হয়, তাহলে 2622 বছর পূর্বে মহাপণ্ডিত থেলিস, নাম শুনছো? উনি সর্বপ্রথম খেয়াল করেন যে এই যে অ্যাম্বার বা সোলেমানি পাথর, একে যদি কোনো কিছুতে ঘষা যায় তাহলে আকর্ষণের সৃষ্টি হয়। হ্যাঁ, মানে অন্যান্য বস্তুকে আকর্ষণ করার চেষ্টা করে। তো তখনই উনি বলে যে হ্যাঁ, এখান থেকে কিছু একটা আছে। ঠিক আছে, প্রথম থেকে ওই ধারণা। তারপরে তার অনেক বছর পরে 1600 খ্রিস্টাব্দে রানী এলিজাবেথকে চেনো? নাম শুনছো তাই না? এলিজাবেথ, তার একজন চিকিৎসক ছিল। সেই চিকিৎসকের নাম হচ্ছে উইলিয়াম গিলবার্ট। উইলিয়াম গিলবার্ট। উনি বিষয়টার সত্যতা প্রমাণ করে যে হ্যাঁ, যদি পাইন গাছের শক্ত আঠাকে আমরা কোনো রেশমি কাপড় দিয়ে ঘষি, তাহলে সেই বস্তুটা ছোট ছোট কাগজের টুকরাকে আকর্ষণ করে। উনি তখন পরীক্ষালব্ধভাবে এটা প্রমাণ করে। তো যাই হোক, এই ইলেকট্রনের থেকেই আসছে হচ্ছে ইলেকট্রিসিটি। ইলেকট্রিসিটি। আর এই ইলেকট্রিসিটির অর্থই হচ্ছে তড়িৎ। আর তড়িতেরই আর এক নাম বিদ্যুৎ। এই বিদ্যুৎই দুই ধরনের, একটা হচ্ছে স্থির আর একটা হচ্ছে চলন। তাহলে স্থিরটা কি হবে? স্ট্যাটিক্যাল ইলেকট্রিসিটি। স্ট্যাটিক্যাল ইলেকট্রিসিটি, ঠিক আছে। আর এটা কি? কারেন্ট ইলেকট্রিসিটি। কারেন্ট মানে কি? চলমান। কারেন্ট অ্যাফেয়ার্স, কারেন্ট নিউজ, চলমান ঘটনা প্রবাহ। হ্যাঁ,
স্রোত। বোঝা গেছে? তাহলে আমরা জাস্ট কি শিখলাম যে কোথা থেকে এটা আসলো। তারপরে তোমরা এনার নাম শুনছো কি না? বেঞ্জামিন ফ্র্যাঙ্কলিন, নাম শুনছো? আচ্ছা, বেঞ্জামিন ফ্র্যাঙ্কলিন ওনাদেরকে সাপোর্ট করে। উনি আরও গবেষণা করে দেখে যে হ্যাঁ, সমধর্মী দুটি আধান পরস্পরকে বিকর্ষণ করে, বিপরীতধর্মী দুটি আধান পরস্পরকে আকর্ষণ করে। তারপরে আসে হচ্ছে বিজ্ঞানী কুলম্ব। উনি তখন এই আকর্ষণের পরিমাণটা কেমন হবে এবং কিসের কিসের উপরে নির্ভর করবে, তখন বিজ্ঞানী কুলম্ব এসে এটা প্রমাণ করে। উনি বলেন যে যদি দুটি মনে করো বিন্দু আধান এই রকম অবস্থায় আছে, এটাকে যদি আমি ধরি Q1, এটাকে ধরি যদি Q2, এদের মধ্যে একটা যদি দূরত্ব থাকে, এই দূরত্বকে আমরা ধরলাম ডি, ডিস্টেন্স, অথবা আর, রেঞ্জ, যেটা সেটা ধরতে পারো। তো কুলম্ব বলে যে এই দুটি আধানের মধ্যে ক্রিয়াশীল আকর্ষণ অথবা বিকর্ষণ বলের মান হবে আধান দুটির পরিমাণের সমানুপাতিক। আধান দুটির যে পরিমাণ, এই যে Q1 Q2, এদের পরিমাণের গুণফলের সমানুপাতিক, Q1 গুণন Q2। এবং এই বল এদের মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক, মানে যত দূরত্ব বাড়বে আকর্ষণ বা বিকর্ষণ বল তত কমতে থাকবে এবং সেটা বর্গ আকারে কমতে থাকবে। এবং এই যে আকর্ষণ আর বিকর্ষণ এদের সংযোগ সরলরেখা বরাবর ক্রিয়া করবে। আরেকটা বিষয়ের উপরে নির্ভর করে, সেটা হচ্ছে মাধ্যমের প্রকৃতির উপরে। মাধ্যমের প্রকৃতির উপরে, প্রকৃতি বলতে কি বোঝায়? মাধ্যমটা কি? বাতাস, পানি, কাঁচ, হ্যাঁ, নাকি শূন্য, বিভিন্ন মাধ্যম আছে না, সেই মাধ্যমের প্রকৃতির উপরে। তো সব মিলিয়ে তাহলে কুলম্বের সূত্র কয়টা বিষয়ের উপর নির্ভর করে? 3টি বিষয়ের উপর নির্ভর করে। আধানের পরিমাণের উপরে, আধানদ্বয়ের মধ্যবর্তী দূরত্বের উপরে এবং মাধ্যমের প্রকৃতির উপরে। খেয়াল করো কিন্তু। আচ্ছা, এই দুইটার সূত্রকে যদি আমি একসাথে লিখি তাহলে F সমানুপাতিক লেখা যায় Q1 Q2 বাই R স্কোয়ার। আর যেখানেই সমানুপাতিক চিহ্ন আছে আমরা সমানুপাতিক ধ্রুবকও সেখানে পাবো না? সেখানে কি F ইকুয়াল টু C Q1 Q2 বাই R স্কোয়ার, যেটা সেটাই দিতে পারো, কেউ দিতে পারো, সমস্যা নাই। কুলম্ব করছে তো, তাই আমরা সিতে কুলম্ব প্রকাশ করলাম, C Q1 Q2 বাই R স্কোয়ার। তো অনেক পরীক্ষা নিরীক্ষা করে দেখা গেছে এই সি এর মান কত? 9 গুণন 10 টু দি পাওয়ার 9 Q1 Q2 বাই ডি স্কোয়ার। খেয়াল করো, এখন এই 9 গুণন 10 টু দি পাওয়ার 9 কোথা থেকে আসলো? তো ধারণা করা হয় যে সি এর মান হচ্ছে 1/4 পাই ইপসাইলন নট। যে এই সি এর বদলে আমরা বলতে পারবো কি 1/4 পাই ইপসাইলন নট। সি এই এর মানটাই হচ্ছে 9 গুণন 10 টু দি পাওয়ার 9। কেমনে? এই যে এখানে জিনিসটা আছে ইপসাইলন নট, এখানে এটাকে বলা হয় শূন্য মাধ্যমে ভেদনযোগ্যতা। তাহলে স্বভাবতই প্রশ্ন আসে, স্যার ভেদনযোগ্যতা আবার কি? কুলম্ব প্রথমেই বলে গেছে 3টি বিষয়ের উপরে নির্ভর করে। কয়টা বিষয়? আধানের পরিমাণ তো আমরা চিনলাম, দূরত্বও চিনলাম, কিন্তু এই যে প্রকৃতি, এই প্রকৃতির জন্যেই দরকার আমার ভেদনযোগ্যতা। কারণ দেখো, দুটি আধানকে যদি তুমি কাচের দুই পাশে রাখো তাহলে কাচকে ভেদ করে আকর্ষণ করতে হবে না? ছোটোবেলা আমরা চুম্বক নিয়ে খেলছি না, যে ওই একটা কাগজের উপরে বিভিন্ন বালি রেখে নিচে চুম্বক রেখে নড়াচড়া করাইছি, উপর দিয়ে কী করছে? হ্যাঁ, বালির মধ্যে যে চুম্বক পদার্থগুলো সেগুলো নড়ছে, বালি নড়ে নাই, ঠিক আছে? এবং উঠা করে দিলে পরে বালিগুলো পড়ে গেছে, দেখা গেছে কি যেগুলো চুম্বক পদার্থ সেগুলো আটকে গেছে। এখন মনে করো কাগজের জায়গায় যদি তুমি এখন এই টেবিলের উপরে
রাখো বালিগুলা, নিচে যদি চুম্বক রাখো, আকর্ষণটা কিছুটা কমে যাবে না? এখন যদি চিন্তা করো স্যার আমি ওই রুমে চুম্বক রাখবো, এই রুমে বালি রাখবো, তাহলে আকর্ষণ আরও কমবে। কারণ মাঝখানে কী আছে? দেয়াল আছে, আবার মধ্যবর্তী দূরত্ব আছে, ওটা তো আমরা জানি। কিন্তু দেখো এই দেয়ালের যদি এপাশ ওপাশ করে কাঠের পরিবর্তে ইট নিলে পারে, এটা আরও কমে যাবে, আরও কমে যাবে। পানি বা কাঁচ নিলে পারে, মানে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম হবে। এই জন্যই এই জিনিসটা বোঝার জন্য হচ্ছে ভেদনযোগ্যতা। মানে ভেদনযোগ্যতাটা কী? ভেদনযোগ্যতা হচ্ছে যে ধর্মের কারণে কোনো মাধ্যমে চার্জগুলো আকর্ষণ বা বিকর্ষণ বল অনুভব করে। আরও যদি সহজ করে লেখা যায় তাহলে বলা যায় যে কোনো মাধ্যমে একটা বাধা, না এই বাধাটাকে অতিক্রম করে যাওয়া, মানে ভেদ করে চলে যাওয়াই তো আসলে ভেদনযোগ্যতা। যার ভেদ করে যাওয়ার যোগ্যতা যত বেশি, সে তাড়াতাড়ি আকর্ষণ করবে বা তত বেশি আকর্ষণ করবে। তাহলে আমরা সেটাকে অন্যভাবেও বলতে পারি যে কোনো মাধ্যমের আধানসমূহের আকর্ষণ অথবা বিকর্ষণ এর জন্য গঠনকৃত তড়িৎ ক্ষেত্রে বাধা দানকারী ধর্মের পরিমাপকে বা পরিমাণকে ভেদনযোগ্যতা বলে। মানে তোমার নতুন একটা ক্ষেত্র তুমি তৈরি করবে, দুইটা আধান থাকবে দুই পাশে, এই যে কাঠের দুই পাশে রাখলা, ঠিক আছে, বা আমার এই হাতের এই পাশে আর এই পাশে আছে দুইটা আধান, এদের মধ্যে একটা বাধা আছে না? সেই যে বাধা দানকারী যে ধর্মটা, তার একটা পরিমাণ আছে না? সেই পরিমাণটাই হচ্ছে ভেদনযোগ্যতা। কথা বলা গেছে? আচ্ছা, এই ভেদনযোগ্যতাকে কি দ্বারা প্রকাশ করা হয়? ইপসাইলন। যেটা শূন্য মাধ্যমে হয় তাহলে আমরা নট মারবো, আর যে কোনো মাধ্যম হলে ইপসাইলন। ব্যাস, তাহলে সব মিলে আমরা পাইলাম কি? F = 1/4 এপসাইলন নট Q1 Q2 r²। এখন 1/4 এপসাইলন নট আসলে কি 9 × 10⁹, এটা টেস্ট করার বিষয় আছে না? অনেক পরীক্ষা নিরীক্ষা করে দেখা গেছে যে যদি আমরা এটাকে নিউটন ধরি, এইগুলোকে যদি কুলম্ব ধরি, হ্যাঁ, এটাকে যদি একক মিটার ধরি, তাহলে দেখা যাবে কি যে ইপসাইলন নট এর মান আসতেছে 8.854 × 10⁻12, হ্যাঁ, নিউটন মিটার স্কোয়ার পার কুলম। যদি তুমি পক্ষান্তর করো তাহলে বুঝতে পারবা। এটাকে এই পাশে নিয়ে আসো, এই নিউটনটা কি নিচে চলে যাবে না? ইপসাইলন নট, তাহলে এখানে কি পার নিউটন আসতেছে না? আচ্ছা, কুলম্ব তো উপরে, তাহলে কুলম্ব স্কোয়ার, নিচে পার মিটার স্কোয়ার। আচ্ছা, এখন তুমি 1/4 এপসাইলন নট = 1/4 × পায়ের মান তো ক্যালকুলেটারে আছেই, ইন্টু 8.854 × 10⁻12, এটা ভাগ করে দাও, দেখো কত আসে। 9 × 10⁹ চলে আসবে। এটা সহজ করে দেই, এটাকে উপরেই তুলে নাও আগে। 10⁻12 8.98 10⁻9। আচ্ছা,
9, 8 আর 9 কি একই কথা না? বলা যায় না? দেখো তো 98 আর 100 একই না? 9 গুণন 10⁹9, এটা আমরা প্রমাণ করে ফেললাম। হ্যাঁ, এই রাশিটাকে তোমাকে আপাতত জটিল মনে হলেও একসময় এটা অনেক কাজে লাগবে। ঠিক আছে, তাহলে এখানে আমরা কি শিখলাম? ভেদনযোগ্যতা শিখলাম এবং শূন্য মাধ্যমে ভেদনযোগ্যতা আমরা দেখলাম। ঠিক আছে, এখন আমাদের আরও কিছু কাজ আছে। আমাদের কি শিখতে হবে? পরাবৈদ্যুতিক মাধ্যম শিখতে হবে। ঠিক আছে, আমি এই মাঝখানের এইটা মুছে দিলাম। একটা স্ক্রিনশট মারলে পরে ভালোই হতো, স্ক্রিনশট মারতে যাবার নষ্ট করে ফেলাবে না। তাহলে এখন মুছি কোন সাইডে? আচ্ছা, আমি শর্টকাট বলি, পরাবৈদ্যুতিক মাধ্যম আসি। ভেদনযোগ্যতা হইল না? এটা কি? ইপসাইলন। যদি শূন্য মাধ্যম হয় তাহলে আচ্ছা, এখন পরাবৈদ্যুতিক মাধ্যম কি? পরাবৈদ্যুতিক মাধ্যম হচ্ছে দুটি পরিবাহীর মধ্যে যদি একটি অন্তরক পদার্থ থাকে। অন্তরক কি? অপরিবাহী। অপরিবাহী, হ্যাঁ, দুটি মাধ্যমের মধ্যে, দুটি মাধ্যমের মধ্যে যদি কি থাকে? অন্তরক পদার্থ। দুটি মাধ্যমের না, দুটি পরিবাহীর মধ্যে, পরিবাহীর মধ্যে যদি অন্তরক পদার্থ থাকে তবে সেই মাধ্যমকে কি বলে? পরাবৈদ্যুতিক মাধ্যম বলে। কঠিন কিছু কি থাকবে? যে আমাদের যদি যে আমাদের আধান যে দুই পাশে আছে তার মাঝখানে যদি কি থাকে? অন্তরক পদার্থ থাকে। হ্যাঁ, দুটি আধান দুই পাশে আছে, মাঝখানে কি? অন্তরক পদার্থ। যেমন বাতাস, বাতাসও কিন্তু একটা অন্তরক পদার্থ। ঠিক আছে, তাকে পরাবৈদ্যুতিক মাধ্যম বলে। এই পরাবৈদ্যুতিক মাধ্যমেরই আর এক নাম হচ্ছে ডাইইলেকট্রিক। ডাইইলেকট্রিক মাধ্যম। তোমাকে যদি বলা হয় ডাইইলেকট্রিক মাধ্যম কাকে বলে, তাহলে ডাইইলেকট্রিক মাধ্যম, পরাবৈদ্যুতিক মাধ্যম, কথাগুলো সব কি একই। কঠিন কিছু কিচ্ছু না। আচ্ছা, এখন আমরা আর একটা বিষয়ে যাব, হচ্ছে কি? তড়িৎ মধ্যমাঙ্ক। বাড়া যায় কেন? ক্লাস শেষ নাকি? তড়িৎ মধ্যমাঙ্ক কি? তো এই যে দুটি আধান পরস্পরকে যে আকর্ষণ করতেছে, এটা শূন্য মাধ্যমে এক ধরনের আকর্ষণ হবে, আবার যে কোনো মাধ্যমে আর একটা আকর্ষণ হবে। তো কথা হচ্ছে যে শূন্য মাধ্যমে আকর্ষণ বল এবং যে কোনো মাধ্যমে আকর্ষণ বলের অনুপাত একটি ধ্রুব সংখ্যা, একেই বলা হবে হচ্ছে পরাবৈদ্যুতিক তড়িৎ মধ্যমাঙ্ক বা পরাবৈদ্যুতিক ধ্রুবক। পরাবৈদ্যুতিক ধ্রুবক। আমরা কি করছি? শূন্য মাধ্যমে আকর্ষণ বল ডিভাইডেড কি? যে কোনো মাধ্যমে আকর্ষণ বল ইকুয়াল টু কি? কে। এই কেটাই হচ্ছে তড়িৎ মধ্যমাঙ্ক, একেই বলা হয় কি? পরাবৈদ্যুতিক ধ্রুবক। ঠিক আছে, তো এখন শূন্য মাধ্যমে আকর্ষণ বল আমরা জানি যে আকর্ষণ বল এফ, আর যে কোনো মাধ্যমে আমি ধরলাম কি? এফ এম ইকুয়াল টু কে। এবার দেখো এফ ইকুয়াল টু আমরা কি জানি? 1/4 ইপসাইলন। এটা কি শূন্য মাধ্যম? ইপসাইলন নট কে Q1 Q2 বাই আর স্কোয়ার। এখানে আসো 1/4 ইপসাইলন নট, এখানে তো ইপসাইলন হবে, কে Q1 Q2 বাই আর স্কোয়ার ইকুয়াল টু এই রাশি একই না? কাটে দাও। এখানেও 4 কে সব কাটে যায়, শুধু আছে কে? ইপসাইলন নট। তাহলে 1/ইপসাইলন নট ভাগ 1/ইপসাইলন ইকুয়াল টু কে। আচ্ছা, 1/ইপসাইলন নট গুণন E/ইপসাইলন নট ইকুয়াল টু কে হিসেবে আসলো না? তাই আচ্ছা, তাহলে E/ইপসাইলন নট ইকুয়াল টু ই ইকুয়াল টু কি? ইপসাইলন নট। হ্যাঁ, এটা আমাদের লাগবে। তাহলে আমরা কিন্তু উল্টোভাবে বলতে পারি তড়িৎ মধ্যমাঙ্ক কাকে বলে। তুমি যদি বলো যে কোনো মাধ্যমের ভেদনযোগ্যতা এবং শূন্য মাধ্যমের ভেদনযোগ্যতার অনুপাত একটি ধ্রুব সংখ্যা, যাকে
তড়িৎ মধ্যমাঙ্ক বা পরবৈদ্যুতিক ধ্রুবক বলে, বলা যাবে না। এবং তুমি আজকে কিন্তু আরেকটা জিনিস শিখলা যে ইপসিলন ইকুয়াল টু ইপসিলন নট কে। আলোচনা তো আরও অনেক। যাই হোক, আমরা যে কয়েকটা জিনিস শিখলাম সেটা হচ্ছে কি, কিভাবে ইলেকট্রিসিটি আসলো, তার আমরা আবিষ্কার কিভাবে হয়েছে, কারা কারা অবদান রাখছে, সংক্ষেপে আমি আলোচনা করছি। তারপরে কি কুলম্বের সূত্র ছিল এখানে, আমরা সেটা নিয়ে আসছি। 1/4 নট কোথা থেকে আসলো সেটা আমরা দেখছি। তারপর আমরা এখানে দেখছি তড়িৎ মধ্যমাঙ্ক, ভেদনযোগ্যতা, পরবৈদ্যুতিক মাধ্যম, এগুলো এখানে আমরা শিখছি। হ্যাঁ, এখন সব মিলে কি যে তাহলে স্থির তড়িৎ কী আর চলতড়িৎ কী। হ্যাঁ, এটা হচ্ছে লাস্ট টপিকস। যে অবশ্যই এখানে আধানের কথা আছে, সেই আধানটা কাকে বলে, আধানটা এগুলো আমি মুখে বলবো এখন। হ্যাঁ, আধান। তো এই যে পরমাণু, একটা পরমাণু যখন গঠিত হয় তখন কি থাকে, নিউট্রন আর প্রোটন থাকে নিউক্লিয়াসে। আর আমরা রাদারফোর্ড পরমাণু মডেলে পড়ছিলাম যে পরমাণুর মধ্যে একটি ভারী বস্তু থাকে যার নাম কি নিউক্লিয়াস। ভারী যেহেতু ও সহজে ছিটকে যাবে না, তার মানে ও মধ্যেই থাকবে, তার মানে ও সহজে নড়াচড়া করবে না। কিন্তু বাইরে কে থাকে, ইলেকট্রন। আর এই ইলেকট্রনের নড়াচড়ার কারণেই কিন্তু আসলে বিদ্যুতের চলাচল হয়। কথা বোঝা গেছে? আচ্ছা, এখন এই আধানটা কাকে বলে, যার উপস্থিতিতে বস্তু তড়িৎ ক্ষেত্রের সৃষ্টি করে। যেমন এরকম আমি একটা উদাহরণ দিলাম যে এখানে একটা চার্জ আছে, এর চারপাশে কি একটা ক্ষেত্র, মানে যতটুকু অঞ্চল জুড়ে তার প্রভাব থাকবে। যেমন এই মুহূর্তে এই ক্লাসে তোমাদের একটা প্রভাব আছে, অন্য ডিপার্টমেন্টের স্টুডেন্ট এখানে ঢুকতে পারতেছে না, বা এই মুহূর্তে আমার একটা প্রভাব আছে। এটা এখন কি আমার ক্ষেত্র, আমি যা বলতেছি তোমরা তাই হ্যাঁ হো করতেছো, তাই না? আচ্ছা, তো এই যে চারপাশের যে অঞ্চল তার প্রভাবটা থাকে, হ্যাঁ, আচ্ছা, তাকে কি বলা হয়, তড়িৎ ক্ষেত্র। যে একটি আধান তার চারপাশের যে অঞ্চল জুড়ে তার প্রভাব বিস্তার করে তাকে বলা হয় কি, তড়িৎ ক্ষেত্র। হ্যাঁ, এখন আমাদের আলোচনার বিষয় ছিল কি, যে আধান কাকে বলে, যার উপস্থিতিতে একটি তড়িৎ ক্ষেত্রের সৃষ্টি হয় এবং বস্তু ছোট ছোট কাগজের টুকরাকে আকর্ষণ করে, এবং যার চলাচলে, মনে করো এখান থেকে চলা শুরু করে দিল, যার চলাচলে চৌম্বক ক্ষেত্রের সৃষ্টি হয়, সেই সাথে তড়িৎ প্রবাহের সৃষ্টি হয়, তাকে আধান বলে। যদি এগুলো মনে না থাকে তাহলে বলবে কি জানো, যে নিউটন, প্রোটন এবং ইলেকট্রন তিনটাই কি মৌলিক কণিকা। আর মৌলিক কণিকা সমূহের বৈশিষ্ট্যমূলক ধর্মকে আধান বা চার্জ বলে। ওকে।